Okay, so today we'll start from the paragraph that begins with the line to write interestingly, you must yourself be intensely interested in what you are writing. So here L.A. Hill is emphasizing upon the fact that the writer must be very much interested in what he or she is writing about, and he has used this particular adverb intensely, so that means that the writer must be profoundly very much passionately interested in his own subject, the topic that he is talking about. uh, Otherwise it will fail to attract the attention of the audience or the readers. Okay, and at the same time, by what he is saying, and you must convey this feeling of eagerness to your readers, that your readers that you should, by the style of your writing, by your language, by your expression, you must convey your feeling to the readers. The readers must be convinced that you are intensely interested in what you are writing. So this genuine expression, that feeling must be genuine, or the readers must be convinced that your feeling is actually genuine. ওকে, আর সেটা যদি না হয় তাহলে কি হচ্ছে যে রিডার্স কখনোই ইন্টারেস্টেড ফিল করবে না সেই লেখার মধ্যে। এই যার ফলে তিনি কিন্তু এই কথাটা খুব জোর দিচ্ছেন যে নট জাস্ট ইন্টারেস্টেড বাট ইন্টেন্সলি ইন্টারেস্টেড ইন হোয়াট ইউ আর রাইটিং। ইউ মাস্ট অলসো বিলিভ ইন্টেন্সলি হোয়াট ইউ আর রাইটিং। তাহলে কি হচ্ছে যে যেই লেখাটার মধ্যে দেখা যায় যে রাইটার্স এর একটা যে সিরিয়াস এনগেজমেন্ট রয়েছে, এবং দেখা যাচ্ছে যে বিষয়টা নিয়ে তিনি বলতে চাইছেন সেই বিষয়টা তিনি একেবারে মানে পার্সোনালি এবং খুব জেনুইনলি তিনি যেটাকে রিয়ালাইজ করেছেন, এবং সেটাকেই তিনি তার লেখার মধ্যে দিয়ে কনভে করতে চাইছেন, এই ধরনের লেখার ক্ষেত্রে দেখা যায় সেই লেখাটি খুব পাওয়ারফুল হয় এবং সেটা রিডার্সদেরকে ভীষণ রকম ভাবে অ্যাট্রাক্ট করে। যার ফলে দেখা যায় অনেক রাইটার্স দেখা যায় যে তাদের যে প্রথম দিকের যে লেখাগুলো, যেগুলো মানে তাদের ভীষণ কিছু জেনুইন কিছু ইন্টারেস্ট নিয়ে যখন তারা লেখেন আর কি শুরুর দিকে, তখন দেখা যায় সেই লেখাগুলো ভীষণ রকম ভাবে অ্যাট্রাক্ট করে রিডার্সদেরকে। পরবর্তী ক্ষেত্রে তারা খুব প্রফেশনাল রাইটার্স হয়ে যান, তখন দেখা যায় যে তাদেরকে বিভিন্ন বিষয় তাদেরকে আগে থেকে সাজেস্ট করা হয়, তখন তারা সেই বিষয়গুলোর উপর লেখেন যার সঙ্গে হয়তো তার খুব একটা জেনুইন ইন্টারেস্ট নেই। তা সেই লেখাগুলো কিন্তু অতটা রিডার্সদেরকে যে তাদের মন জয় করতে পারে না। এই এই জায়গাটি তিনি বলছেন যে দ্যাট অনেস্টি মাস্ট বি মেনটেইন. So you must also believe intensely what you are writing and convince your readers of your honesty, that you are very much honest about what you are writing. You cannot arouse their interest and sympathy unless they feel that you yourself are interested and that you feel strongly about what you are saying. Do not, however, force upon the readers those of your own private problems. তাহলে কি হচ্ছে যে so this argument uh, naturally uh, takes us to another argument, that uh, whether the writer should convey his own personal feelings to the readers. এখানে আমাদের এই কনফিউশনটা এসে যেতে পারে যে তাহলে কি রাইটার তাহলে কি করবে, সে কি তার একেবারে যে ভেরি ভেরি মাচ ইন্ডিভিজুয়াল পার্সোনাল প্রাইভেট ফিলিং সেটা কি সে শেয়ার করবে, তাহলে তো সেটা খুব জেনুইন হবে, তাহলে সেটা কি রিডার্সদেরকে বেশি অ্যাট্রাক্ট করবে? না, এটা কিন্তু ভুল। কখনোই রাইটার তার পার্সোনাল ফিলিংকে কিন্তু ডিরেক্টলি সে এক্সপ্রেস করতে পারবে না, কারণ সেটা করলে কি হবে যে রিডার্সদের মধ্যে একটা ধারণা তৈরি হবে যে এটা সম্পূর্ণ তার নিজস্ব ভাবনা। যখনই তার এটা মনে হবে তখন কিন্তু সে আর সেই বিষয়টা সম্পর্কে খুব একটা ইন্টারেস্টেড ফিল করবে না। তাহলে কি হচ্ছে যে তাকে এমন কোনো বিষয় নিয়ে বলতে হবে আহ, যার একটা ইউনিভার্সাল অ্যাপিল রয়েছে, ইউনিভার্সাল অ্যাপিল না থাকলেও অন্তত অ্যাটলিস্ট একটা যে লার্জ অ্যামাউন্ট অফ অডিয়েন্স বা রিডার্স
তাদের সঙ্গে এই যে এক্সপিরিয়েন্সটা, এই ফিলিংটা শেয়ার করা যায়। তো সেই যার ফলে যাতে রিডার্সদের অন্তত মনে হয় যে এই যে ধারণাটার কথা বলা হচ্ছে তার সঙ্গে আমিও আইডেন্টিফাই করতে পারছি, কখনোই এটা শুধুমাত্র রাইটারের প্রাইভেট ফিলিং নয়। তাই সেখানে কিন্তু সেই স্টাইল অফ রাইটিংটা সেই রকম থাকতে হবে। যাই হোক, সো ডু নট ফোর্স আপন দ্য রিডার্স দোজ অফ ইউর ওন প্রাইভেট প্রবলেম। তাই এটা আমাদের হয় যে বেশিরভাগ লেখার ক্ষেত্রে আমরা কি করি, যে ভীষণ পার্সোনাল ফিলিংস এর কথা বলতে শুরু করে দিই। এটা দেখা যায় যে শুরুর দিকে রাইটার্সদের মানে যারা শুরুর দিকে অনেক সময় হঠাৎ করে লিখতে শুরু করে, তখন দেখা যায় তাদের লেখার মধ্যে এই সমস্যাটা থেকে যায় যে সেটা যে কোনো ধরনের রাইটিং হতে পারে, বা পোয়েট্রির ক্ষেত্রে এই সমস্যাটা হয় যে কবিতাটা পড়লেই বোঝা যায় যে এই কবিতাটাও সে আসলে তার জীবনে এরকম একটা কিছু ঘটনা ঘটেছে আর তাই নিয়ে সে লিখতে শুরু করেছে। তারপরে সেই লেখাটা একেবারেই খুব একটা যে রিডার্সদেরকে অ্যাট্রাক্ট করতে পারে না। তাই সেটা কারণ যে ওই পার্সোনাল ফিলিংস এর জায়গাটা চলে আসে, যেটা নিয়ে পরে অনেক আলোচনা হয়েছে। যাই হোক, এখানে উনি খুব সিম্পল ওয়েতে বলছেন যে প্রাইভেট প্রবলেমস which few if any other people share. People are very interested in problems which they too face. তাহলে এমন প্রবলেম নিয়ে রাইটার্সদেরকে লিখতে হবে যেটা অন্যরাও সেই প্রবলেমটা ফেস করে, তাহলেই সে এই বিষয়টা নিয়ে লিখতে পারে বা সেটা রিডার্সদের কাছে আহ যে রিডার্স ইন্টারেস্ট তৈরি করতে পারে। সেই জন্যই বলছে যে যেটা অন্যরাও ফেস করছে, the other the public also face the same kind of experience, তবেই সেটা কিন্তু অ্যাট্রাক্ট করবে। যে তুমি কোথায় ওই বেড়াতে গিয়ে কি দেখেছো, হাতি দেখেছো, ঘোড়া দেখেছো, সেটা তুমি লিখছো, তা সেটা কিন্তু খুব একটা বেশি অ্যাট্রাক্ট করবে না রিডার্সদেরকে, কারণ সেটা সম্পূর্ণ তোমার নিজস্ব ফিলিং, or which they may easily have to face in the near future, but they do not want to read the personal complainings and protests of someone. হুম তাহলে পার্সোনাল কমপ্লেইনিং সেটা আমরা সাধারণত করে থাকি ভীষণ লেখার মধ্যে, যে একেবারে নিজের ব্যক্তিগত কিছু মান অভিমান রাগ সেগুলো আমরা লেখার মধ্যে দিয়ে এক্সপ্রেস করতে শুরু করি। হুম সেটার সঙ্গে কিন্তু কখনোই রিডার্সরা অ্যাকোয়েন্টেড ফিল করবে না, বা তারা খুব একটা তার সঙ্গে সেই ফিলিং এর সঙ্গে তারা মানে নিজেদেরকে যে আইডেন্টিফাই করতে পারবে না। তাই এই প্রবলেমটা কিন্তু থেকে যায় লেখার মধ্যে, যে আমরা সবসময় দেখা যায় ভীষণ রকম ভাবে নিজস্ব ব্যক্তিগত কিছু মান অভিমান অভিযোগ এগুলো নিয়ে কবিতা লিখতে শুরু করি। The personal complainings and protest of someone who they consider a crank, তাহলে কি হবে, সেই রাইটারকে রিডার্সদের মধ্যে কি হবে, যে তার প্রতি একটা ডাউট তৈরি হবে, মনে হবে যে হি ইজ এ ক্র্যাঙ্ক, যে সে শুধুমাত্র একটা বিষয় যেটা সম্পর্কে সবাই খুব একটা অবগত নয়, বা সবাই খুব একটা তার সঙ্গে যে অ্যাকোয়েন্টেড ফিল করছে না, তাহলে কি হচ্ছে যে আহ, সে ওই বিষয়টা নিয়েই বারবার সে যে হার্পিং করে যাচ্ছে। তাহলে কি হচ্ছে যে তখন তাদের মনে হবে যে হি ইজ অর শি ইজ আ ক্র্যাঙ্ক, যে মানে ইডিওসিনক্রেটিক পার্সন, যে খুব একটা নর্মাল হিউম্যান বিইং বলে তাকে মনে হবে না, কারণ সে এমনই একটা এক্সপিরিয়েন্স নিয়ে বলে যাচ্ছে যেটা সম্পূর্ণ তার নিজস্ব, যার সঙ্গে আর কেউ খুব একটা যে নিজেদেরকে আইডেন্টিফাই করতে পারছে না তার সঙ্গে সেই এক্সপিরিয়েন্সের সঙ্গে, কারণ স্বাভাবিকভাবে তাকে একটা মনে হবে যে সে একজন ক্র্যাঙ্ক। তাহলে কি হচ্ছে যে হ্যাঁ, personal complainings and protests of someone whom they consider a crank or whom they suspect of being mentally unbalanced. হুম যে তাকে মেন্টালি আনব্যালেন্সডও রিডার্সরা ভাবতে পারে। যে তোমার হয়তো চাঁদে যাওয়ার খুব শখ, তুমি সারাদিন দিন রাত যখনই লিখছো ওই একটা বিষয় নিয়ে লিখে যাচ্ছে, যার সঙ্গে কেউই খুব একটা যে আহ, তার সঙ্গে খুব একটা নিজেদেরকে মেলাতে পারছে না তোমার ওই ভাবনার সঙ্গে। তাহলে স্বাভাবিকভাবে সেটা কি হবে, যে তাদের কাছে মনে হবে যে সেটা মানে তারা রিজেক্ট করবে সঙ্গে সঙ্গে সেই ধরনের রাইটিং। ডু নট স্ট্রাইভ টু ক্রিয়েট অ্যান ইমপ্রেশন। হ্যাঁ, এটাও খুব ইম্পর্টেন্ট একটি সাজেশন, যে যেটা আহ, যে এনি ফিলিং দ্যাট কামস আউট জেনুইনলি, দ্যাট শুড বি এক্সপ্রেসড। কিন্তু যে
আহ, যে বিনা প্রয়োজনে যে অকারণ ইমপ্রেশন তৈরি করার যে একটা প্রচেষ্টা, যেটা আমরা সাধারণত দেখা যায় কিছু একটা লিখতে গিয়ে অকারণে বেশি কথা বলি, বেশি অলংকার ব্যবহার করি। হুম। যে এক্সট্রাভ্যাগেন্ট ইউজ অফ যে ল্যাঙ্গুয়েজ, যেখানে যে ভার্বিয়েজ আমরা ইউজ করি, তারপরে হচ্ছে যে যে ওই অর্নামেন্টেশন ভীষণ রকম ভাবে ইউজ করি, যে কথায় কথায় অতিরিক্ত অর্নামেন্টেশন, কম্পারিজন, সিমিলি, এগুলো আমরা ইউজ করি, যেগুলো কিন্তু কি হয় যে তোমার যে বিষয় সেই বিষয় থেকে যে ডাইগ্রেস করে যায়, এবং রিডার্সদের পক্ষে খুব মুশকিল হয়ে যায়, যে মানে তাদের কাছে সেটা খুব টায়ারিং হয়, কারণ তারা খুব কুইকলি যে যে উম, যে বোঝার চেষ্টা করতে চায় যে তুমি ঠিক কি বলতে চাইছো। যার ফলে তুমি যদি অতিরিক্ত ভাষা ব্যবহার করো, তখন তার পক্ষে সেটা খুব টায়ারিং হয়। তখন কি হবে যে সে তোমার লেখাটা আর পড়বে না। তো ডু নট স্ট্রাইভ টু ক্রিয়েট অ্যান ইমপ্রেশন, যে লেখার মধ্যে দিয়ে সবসময় এটা বোঝানো যে আমি একটা দারুণ কিছু লিখছি। আহ সেটা কিন্তু অনেক সময় রিডার্সদের ক্ষেত্রে কি হয় যে তারা তোমার যে অনেস্টি, তোমার যে জেনুইননেস, সেটা সম্পর্কে তাদের একটা সাসপেক্ট তৈরি হবে। হুম। সেটা শুধু লেখার ক্ষেত্রে কেন, সবকিছুর ক্ষেত্রেই তাই হয়, যে কোনো পারফরমেন্সের ক্ষেত্রেও তাই হয়, যে অকারণে বেশি ইমপ্রেশন তৈরি করার যে প্রচেষ্টা, সেটা কিন্তু অডিয়েন্সদের কাছে খুব একটা বেশি আহ, যে তাদেরকে খুব একটা বেশি অ্যাট্রাক্ট করে না, তারা স্বাভাবিকভাবেই সেটাকে রিজেক্ট করবে বা রিপেল করবে। ফরগেট অ্যাবাউট ইয়োর সেলফ, ভেরি ইম্পর্টেন্ট সাজেশন, যে যখন তুমি লিখবে কমপ্লিটলি ফরগেট অ্যাবাউট ইয়োর সেলফ। আমরা ভীষণ রকম ভাবে নিজেকে জড়িয়ে ফেলি নিজের লেখার সঙ্গে, যার ফলে সেই লেখাটি কিন্তু যে একটা যে যেটাকে আমরা বলি যে একটা ইউনিভার্সাল অ্যাপিল তৈরি করা, সেটা হয় না। যে সম্পূর্ণ রকম ভাবে নিজেকে জড়িয়ে ফেলা সমস্ত লেখার সঙ্গে। সো টোটালি ফরগেট অ্যাবাউট ইয়োর সেলফ, হোয়াট ইউ ফিল, হোয়াট ইউ থিঙ্ক, হোয়াট ইজ ইউর পার্সোনাল ফিলিংস, অ্যাকচুয়ালি হোয়াট ইজ ইউর পার্সোনাল এক্সপিরিয়েন্স, তার সঙ্গে কিন্তু মেলালে চলবে না। ফরগেট অ্যাবাউট ইয়োর সেলফ, think only of the reader and write naturally. Avoid self-consciousness, avoiding self-consciousness. হুম। বারবার রিডার্সদেরকে, যে রিডার্সদের অ্যাটেনশন থাকবে তোমার লেখার প্রতি, তোমার প্রতি নয়। কিন্তু আমাদের লেখার ক্ষেত্রে বারবার কি হয় যে আমরা নিজেদের প্রতি একটা অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করি, সেটা লেখার ভীষণ ক্ষতি করে। এটা খুব ইম্পর্টেন্ট একটা সাজেশন, যে সেলফ কনসিয়াসনেস থেকে বেরোতে হবে। ইফ ইউ হ্যাভ সামথিং ইন্টারেস্টিং, মানে যেমন ধরো খুব সহজে বলতে গেলে, মানে মনে করো যে কোনো একজন একজন সিঙ্গার, সে যখন স্টেজে পারফর্ম করছে, তখন তার উদ্দেশ্য কি থাকবে, যে গানটার উপর কনসেন্ট্রেট করা। কিন্তু সে যদি বারবার বোঝাতে চায় যে দেখো আমি কি অসাধারণ একটি গান গাইছি, তোমরা শোনো, এরকম একটা যে যদি তার এক্সপ্রেশনের মধ্যে দিয়ে, জেস্চারের মধ্যে দিয়ে সেটা প্রকাশ পায়, তাহলে স্বাভাবিকভাবেই কি হবে যে অডিয়েন্স কিন্তু সেটা তোমার যে জেনুইননেস সম্পর্কে তাদের একটা ডাউট তৈরি হবে। আহ সেজন্য এই কথাটা বলা হচ্ছে যে ইফ ইউ হ্যাভ সামথিং ইন্টারেস্টিং টু রাইট অ্যাবাউট অ্যান্ড ক্যান এক্সপ্রেস ইট ক্লিয়ারলি, সিম্পলি অ্যান্ড উইথ দ্য হিউম্যান টাচ, তাহলে যে কোনো বিষয় নিয়েই তুমি লিখতে পারো, কিন্তু সেটা কি হবে যে ইউ মাস্ট এক্সপ্রেস ইট ক্লিয়ারলি, সিম্পলি অ্যান্ড উইথ দ্য হিউম্যান টাচ। ইট ইজ শিওর টু অ্যাপিল টু সাম ক্লাসেস অফ রিডার্স। তাহলে একটি বিষয় শিওর হওয়া যায় যে অ্যাটলিস্ট সাম ক্লাসেস অফ রিডার্স মাস্ট যে অ্যাকসেপ্ট ইউর রাইটিং, হুম, ওয়ার্মলি। এটা কিন্তু হতে যে বাধ্য আর কি। সো ইটস বাউন্ড টু ইমপ্রেস at least some classes of readers if you write simply, clearly, and with human touch. But if you deliberately try to copy a style which is not your own, অনেক সময় দেখা যায় আমাদের লিখতে গিয়ে মনে হয় যে যে আমার লেখার স্টাইলটা খুব একটা ভালো হচ্ছে না, বা আমি যে বা ল্যাঙ্গুয়েজ খুব একটা স্ট্যান্ডার্ড হচ্ছে না, উম, খুব একটা সাদামাটা লেখা হয়ে যাচ্ছে, এরকম আমাদের অনেক সময় মনে হয়। তখন স্বাভাবিক কি করি যে তার যে সেটাকে আরেকটু এনরিচ করার জন্য আমরা কি করি যে
অন্য লেখকদের স্টাইলগুলোকে কপি করার চেষ্টা করি। স্বাভাবিকভাবে কি হয় যে ইট কমপ্লিটলি লুজেস ইট স্ট্রেংথ বিকজ ইট ইজ নট ইয়োর স্টাইল। যখন তুমি লিখছো সম্পূর্ণ নিজস্ব একটা স্টাইলেই কিন্তু সেটা লিখতে হবে, কখনোই অন্যের স্টাইলকে কপি করা যাবে না। যদি অ্যাপারেন্টলি হয়তো মনে হতে পারে যে তোমার এই রাইটিংটা, যে অনেকের কাছে শুরুতে হয়তো মনে হতে পারে যে যে খুব একটা অর্ডিনারি রাইটিং এরকম মনে হতে পারে, কিন্তু এইভাবেই লিখতে লিখতে দেখবে যে তোমার একটা স্টাইল তৈরি হবে, এবং যেটা আহ, পরবর্তী ক্ষেত্রে রিডার্স এর কাছে সেটা মানে যে ইউনিক মনে হবে, এবং সেটা কিন্তু তার একটা ইম্পর্টেন্স তারা দেবে। তাহলে কি হচ্ছে যে ইফ ইউ ডেলিবারেটলি ট্রাই টু কপি এ স্টাইল হুইচ ইজ নট ইউর ওন, দিস উইল কুইকলি বিকাম অবভিয়াস টু দ্য রিডার্স। তাহলে কি হবে, রিডার্সরা কিন্তু খুব কুইকলি বুঝে যাবে যে তুমি যা লিখছো সেটা তোমার লেখা নয়, অলরেডি এই ধরনের স্টাইলে লেখা হয়ে গেছে। যার ফলে কেউই কিন্তু যেটা যেটা জেনুইন নয় সেটাকে অ্যাকসেপ্ট করতে চায় না। But if you deliberately try to copy a style which is not your own, this will quickly become obvious to the readers. He will feel that you are not sincere, and he will not go on reading what you have written. As you read more and more works written in a particular style, your own will gradually change. But this will be a natural process. তাহলে কি হচ্ছে যে ন্যাচারালি a particular style of your own will grow, but it is a gradual process, natural process, and your new style will be yours because it comes up from your unconscious self, unlike a style which you are deliberately copying. This does not mean that you should not cultivate vivid expression. যেটা তিনি বলছেন যে উই শুড অলওয়েজ রিড other writings and very carefully read the expressions and very carefully notice the style and the technique and the various means or devices that the writers are using uh, to make his writing more impressive. তাহলে সেই জায়গাগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে। তো যখন আমরা রিডিং করব সেই বিষয়ে আমাদের রিডিংটা হবে খুব কেয়ারফুল রিডিং, যে মানে নট জাস্ট জয়ফুল রিডিং, যে শুধুমাত্র পড়বো তার এস্থেটিক ফিলিং এর জন্য তা নয়। আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে, আমাদের যে খুব মানে কনসাসলি দেখতে হবে যে তার যে স্টাইল অফ এক্সপ্রেশন, তিনি যে ভোকাবুলারি গুলো ইউজ করছেন, যে বিভিন্ন যে টেকনিক গুলো তিনি ইউজ করছেন, সেই বিষয়ে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, যেটা আমি আগের দিন বলেছি। আহ কিন্তু তার মানে এই নয় যে সেটাকে কপি করা। এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে, যে সেগুলো আমাকে ভালো মানে যেটা স্ট্যান্ডার্ড সেটা আমাকে অবশ্যই দেখতে হবে, নইলে আমি তো যে ভালো জিনিস শিখতে পারবো না। তো সেটা আমাকে দেখতে হবে, এবং একই সঙ্গে কিন্তু আমাকে চেষ্টা করতে হবে যে নিজস্ব স্টাইলটাকে ডেভেলপ করার। So this does not mean that you should not cultivate vivid expression. So vivid expression কে আমরা কাল্টিভেট করব, যেখানে আমরা দেখব যে নিউ এক্সপ্রেশন কিছু পেলাম কোথাও কোনো লেখার মধ্যে, তাহলে সেগুলোকে অবশ্যই আমরা যে চর্চার মধ্যে রাখবো। If you train yourself to see and hear things keenly and responsively, as an artist or as a musician does, you will be able to describe them vividly yet without artificiality. তাহলে কি হচ্ছে যে যখনই আমরা কোনো কিছু সম্পর্কে ডেসক্রিপশন দিই, তখন ডেসক্রিপশনটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ধার করা ডেসক্রিপশন হয়, যে সবাই সেটাকে যেভাবে ব্যাখ্যা করছে আমিও সেভাবেই ব্যাখ্যা করছি। কেন এটা হচ্ছে? তার কারণ হচ্ছে যে আমি সেই বিষয়টাকে জেনুইনলি রিয়ালাইজ করিনি। যদি আমি জেনুইনলি রিয়ালাইজ করতাম তাহলে আমার কিন্তু একটা সম্পূর্ণ একটা নিজস্ব একটা ধারণা তৈরি হতো, যেটা অন্যদের থেকে আলাদা। তাহলে সেই ইউনিকনেসটা কিন্তু ইট উইল বি কমপ্লিটলি মিসিং ইন ইউর রাইটিং। যার ফলে যখন আমরা কিছুকে ডেসক্রাইব করব সেটা সম্পূর্ণ একটা জেনুইন এক্সপ্রেস মানে রিয়ালাইজেশন থেকে এক্সপ্রেস করবো। আহ,
So if you try to copy a style which is not your own, this will quickly become obvious to the readers and you feel that you are not sincere. Okay. এটা বললাম। This does not mean that you should not cultivate vivid expression. If you train yourself to see and hear things keenly and responsibly as an artist or as a musician does, তাহলে কি হচ্ছে, একজন আর্টিস্ট কি হয় যে সবকিছুকে যেভাবে সে দেখে, যেটাকে তিনি বলছেন যে খুব কিনলি অ্যান্ড রেসপন্সিবলি, যে কোনো কিছুকে রিয়ালাইজ করা, টু সি টু হিয়ার, যেটা এর আগেও তিনি বলেছেন, টু হ্যাভ ইউর ইয়ার্স অ্যান্ড আইজ ওপেন, সেই বিষয়টা আর কি, যে যেমন করে একজন আর্টিস্ট দেখে আর একজন সাধারণ যে যেটা অডিয়েন্স বা রিডার্স কোনো কিছুকে দেখেন, এর মধ্যে কিন্তু ডিফারেন্স সবসময় রয়েছে, যেটা আমি আগের দিনও বলেছি। একজন আর্টিস্ট যখন কোনো একটা পেন্টিং দেখবেন, তিনি কিন্তু বারবার নজর করবেন যে যে স্টাইল গুলো, টেকনিক গুলো সে কিভাবে ইউজ করেছে। একজন সিঙ্গার যখন আরেকজনকে গান গাইতে দেখবে, সে কিন্তু শুধু যে গানটা শুনবে তা নয়, সে কিন্তু প্রত্যেকটা জায়গায় সে ভালো করে নজর করবে যে সে কিভাবে যে যে টিউন গুলো ঠিকঠাক ভাবে সে আহ, যে ইউজ মানে ঠিকঠাক ভাবে সে করতে পারছে কিনা, কিংবা সে স্কেল মেনটেন করতে পারছে কিনা, এই নানা রকম যে বিটস গুলো সে কিভাবে ঠিকঠাক ভাবে মেনটেন করতে পারছে কিনা, এই সবকিছুই কিন্তু একজন যখন একজন একজন সিঙ্গার আরেকজনের গান শুনবে, তখন কিন্তু সে ওই জায়গাগুলোকে আহ, নজর করবে, যেটা কিন্তু একজন সাধারণ অডিয়েন্স কিন্তু ওটা নজর করবে না। আহ, তার কাছে ভালো লাগাটাই একমাত্র ইম্পর্টেন্ট থাকবে। তাই এখানে হচ্ছে যে এই দুটো যে ডিফারেন্স, একজন রাইটারেরও কিন্তু এই প্র্যাকটিসটা সবসময় থাকতে হবে, যখনই সে কোনো একটা যে কিছু এক্সপিরিয়েন্স করবে, তখন সেই এক্সপিরিয়েন্সের মধ্যে কিন্তু তার এই যে এই কনসাসনেসটা থাকতে হবে, যে সে সেটাকে দেখবে ভেরি কিনলি অ্যান্ড রেসপন্সিভলি, এবং যেটাকে বলা যায় একজন অবজেক্টিভ ভিউয়ার হিসেবে সে দেখবে, অ্যান্ড হি উইল হিজ 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 অর হার রোল উইল বি এ কাইন্ড অফ এ স্ট্রেঞ্জার। যে একদম নতুন একটা জিনিস দেখলে যেমন আমরা যেভাবে দেখি, তা সেইভাবেই সে সবকিছুকে ওয়াচ করবে। It is best to write simply and in a conversational tone. Plain English is the fashion these days. সব ক্ষেত্রেই, বাংলার ক্ষেত্রেও তাই, যেটা এখন যে এক্সপ্রেশন গুলো আমরা ব্যবহার করি, যে স্টাইলটা মেনটেন করি, সেটা কিন্তু সিম্পল স্টাইল, ফ্যামিলিয়ার স্টাইল, যেটা হ্যাজলিপ বলেছিলেন, ফ্যামিলিয়ার স্টাইল বা কনভারসেশনাল স্টাইল, ঠিক যেভাবে আমরা কথা বলি সেইভাবেই যে ভাষাটাকে ব্যবহার করা, রাইটিং স্টাইলের মধ্যে কিন্তু দেখা যায় এখন এই কনভারসেশনাল স্টাইলটা ভীষণ মেনটেন করা হয়। ক্লিন প্লেন রাইট ইংলিশ ইজ দ্য ফ্যাশন অফ দিস ডেজ। একেবারে পরিষ্কার ভাষায়, একদম ছোট ছোট শব্দে, ছোট ছোট সেন্টেন্সের মধ্যে দিয়ে কথাগুলোকে বলা, দ্য ফ্যাশন অফ দিস ডেজ। এটা হচ্ছে যে মানে মানে যেটা বলা হচ্ছে, মানে লেখার ক্ষেত্রেও এটা হচ্ছে ফ্যাশন। সব ক্ষেত্রেই, আমরা যে শুধু লেখার ক্ষেত্রে কেন, যে আজকের দিনে তো কোনো কিছুতেই অর্নামেন্টেশন ইউজ হয় না। এমনকি পোশাকের ক্ষেত্রে আমরা দেখি যে এখনকার পোশাকগুলো আমরা যারা যেগুলো পরি ভীষণ সিম্পল, তার মধ্যে না কোনো ডিজাইন থাকে, না আলাদা কোনো অর্নামেন্টেশন থাকে, কিছুই থাকে না, খুব হালকা পাতলা জামা কাপড় পরি আমরা। সব ক্ষেত্রেই তাই। আমাদের আর্কিটেকচারাল যে ডিজাইনস গুলো এখন হয় ভীষণ সিম্পল, সেটাও ভীষণ, তার মধ্যে যে অতিরিক্ত যে যে ডিজাইনস, সেই অর্নামেন্টেশন সেখানে নেই, একেবারে খুব সিম্পল ওয়েতে আর্কিটেকচারাল স্টাইল গুলো এখন করা হয়। আমাদের যে বাড়িগুলো হয় সেগুলো খুব সিম্পল ওয়েতে হয়, ফার্নিচার গুলো ভীষণ সিম্পল। আগেকার দিনে যে একটা খাট তৈরি হতো, যে যে কত ডিজাইন থাকতো, যেগুলো একেবারে অকারণ, মানে যে মানুষ ওখানে ঘুমোবে আর কিছু প্রয়োজন নেই, কিন্তু দেখা যেত ওখানে অকারণ নানান ধরনের যে ডিজাইনস করা হতো, এবং তাদের প্রচুর সময় নষ্ট করা হতো, প্রচুর পরিশ্রম দেওয়া হতো, প্রচুর খরচ করা হতো। তা এখনকার আমরা যে দেখি যে যে বেডিং গুলো একদম সিম্পল, কিছুই নেই তাতে। তা এই যে ভাষার ক্ষেত্রেও কিন্তু তাই, ভাষার ক্ষেত্রেও এই সিম্পল অ্যান্ড ফ্যামিলিয়ার যে কনভারসেশনাল যে স্টাইল, সেটা কিন্তু এখন মেনটেন করা হয়, যেহেতু এখন কালচারটা এরকম হয়ে গেছে যে সবকিছু ভীষণ সিম্পল। যার ফলে ল্যাঙ্গুয়েজটাকে তুমি যদি অতিরিক্ত ওয়েটি করে ফেলো,
অতিরিক্ত যে ডেসক্রিপটিভ করে ফেলো, যে ভীষণ রকম তুমি প্রচুর সিমিলিজ ইউজ করছো, প্রচুর কম্পারিজন ইউজ করছো, প্রচুর মেটাফোর্স ইউজ করছো, অকারণ তুমি আহ, আহ, উম, আহ, যে কম্পারিজন নিয়ে আসছো যেগুলো কোনো প্রয়োজন নেই, একটা লেন্থি ইন্ট্রোডাকশন তৈরি করছো, যে যার ফলে কি হবে যে দ্য রিডার্স উইল ফিল কমপ্লিটলি যে টায়ার্ড। মিনিমালিস্ট অ্যাপ্রোচ। হ্যাঁ, কে লিখলে? নবনীতা। হ্যাঁ, মিনিমালিস্ট অ্যাপ্রোচ বলা হয় এটাকে। হুম, যত প্রিসাইজলি বলা যায়, যত যত ব্রিফ এক্সপ্রেশন হবে, তত সেটা বেশি অ্যাট্রাকটিভ হবে। হুম। আচ্ছা, তাহলে কি হচ্ছে যে ক্লিন প্লেন ইংলিশ ইজ দ্য ফ্যাশন অফ দিস ডেজ অ্যান্ড অ্যান ইলাবোরেট ডেকোরেটেড স্টাইল ইজ কোয়াইট আউট অফ ডেট। তাহলে ইলাবোরেট স্টাইল একেবারেই ইউজ করা যাবে না, এবং ডেকোরেটিভ যে স্টাইল সেটাও সম্পূর্ণ রকম ভাবে রিজেক্ট করতে হবে। মানে একটি শব্দ যদি মনে হয় যে সেটা ডেকোরেটিভ, তাহলে সেটাকে একেবারে বাদ দিয়ে দিতে হবে, সেটা চলবে না, তাই না? এই যে এখনকার দিনে আমরা সবাই যে শরীরে একটু ফ্যাট হলেই আমরা চিন্তিত হয়ে পড়ি যে না, ফ্যাট কমাতে হবে, আহ জিরো ফিগার করতে হবে। এই যে মানে ফিগারের ক্ষেত্রে আমরা দেখছি যে অকারণ অতিরিক্ত মেদ শরীরে থাকবে, সেটাও আমরা পছন্দ করছি না। তা এটা কিন্তু সবকিছুর মধ্যেই রয়েছে, ঠিক একই রকম ল্যাঙ্গুয়েজের মধ্যেও এটা রয়েছে। একেবারেই অতিরিক্ত কিছু ব্যবহার করা যাবে না। অ্যাভয়েড জার্গন। জার্গন, জার্গন হচ্ছে যে স্পেশাল যে যে টাইপ অফ ভোকাবুলারি, যেগুলো হচ্ছে যে পার্টিকুলার ফিল্ডে যেগুলো ইউজ হয়, মানে টার্মিনোলজি আর কি। হুম। এবং যেগুলো খুব ওয়েটি কাইন্ড অফ এক্সপ্রেশন হয় অনেক সময়। আহ, ওই, যে নিউজ পেপারের একটা স্পেশাল একটা ল্যাঙ্গুয়েজ থাকে, যদিও আজকের দিনে অতটা ইউজ হয় না, কিন্তু একটা সময় নিউজ পেপারে একটা স্পেশাল মানে ল্যাঙ্গুয়েজ থাকতো যেগুলো তারা সবসময় ইউজ করতো, খুব ওয়েটি একটা স্টাইল, সেই যেটাকে জার্নালিস্ট বলা হয়। অ্যাভয়েড জার্গন, সেখানে তিনি এখানে এক্সাম্পল দিচ্ছেন। রে ইওর লেটার টু হ্যান্ড, সরি এখানে ইওর লেটার টু হ্যান্ড যেটা আমরা লিখি, ওই ইওর লেটার ইজ জাস্ট টু হ্যান্ড, এরকম আমরা লিখি, মিনিং উইথ রেফারেন্স টু দ্য লেটার হুইচ আই হ্যাভ রিসিভ ফ্রম ইউ। এটা হচ্ছে যে অফিসিয়ালিজ বলা হয়, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, অফিসিয়ালিজ কথাটা এখানে রয়েছে, অ্যান্ড অফিসিয়ালিজ ইট ইজ অ্যাপ্রিহেন্ডেড দ্যাট, মিনিং আই সাপোজ। তাহলে কি হচ্ছে যে এইভাবে সিম্পল স্টাইল গুলো এসে যাচ্ছে, যে ইওর লেটার ইজ জাস্ট টু হ্যান্ড যেটা এখন আমরা লিখি, কিন্তু আগে এরকম লেখা হচ্ছে রেফারেন্স টু দ্য লেটার দ্যাট আই হ্যাভ রিসিভ ফ্রম ইউ। এডিটোরিয়াল যে লেটার গুলোতে আমরা লিখি, যে ইন রেসপন্স টু ইওর যে the letter that was published in your daily, যে I am willing to যে vent my grievance, এইভাবে আমরা শুরু করতাম। যে আহ, ওই এডিটোরিয়াল যে কলামে যে লেখাগুলো যেগুলো হয় আর কি, যে এডিটোরিয়াল যে লেটার গুলো আসে, সেগুলো আমরা ওই শুরুতে, আমরা ওই যে যেমন স্কুলে পড়তাম, একটা বিরাট বড় একটা সেন্টেন্স দিয়ে শুরু করা হতো, এবং সেটা আমরা মুখস্থ করে রাখতাম যে এইভাবেই শুরু করতে হবে। কিন্তু যে যে এইগুলো হচ্ছে যে এই স্টাইল গুলো কিন্তু, যেগুলোকে বলা হচ্ছে অফিসিয়ালিস স্টাইল, তাহলে এই অফিসিয়ালিস জার্গন ইউজ করা বা হচ্ছে যে মানে যেটাকে বলা হয় জার্নালিংস, মানে মানে যে একটা যে পার্টিকুলার যে ফিল্ডে যে ধরনের এক্সপ্রেশন গুলো ইউজ হয় সেগুলো অ্যাভয়েড করতে হবে। একবারে কমন যে এক্সপ্রেশন সেগুলোকেই ব্যবহার করতে হবে। সো অ্যাভয়েড জার্গন অ্যান্ড অফিসিয়ালিস। আর কি হেকনিড এক্সপ্রেশনস, কিছু এক্সপ্রেশনস থাকে যেগুলো বহুদিন ধরে মানে চলে এসেছে, যার ফলে সেগুলোকে আমরা অনেক সময় যে ব্যবহার করতে চাই আর কি, কিন্তু অ্যাকচুয়ালি সেগুলো ওল্ড ফ্যাশন হেকনিড এক্সপ্রেশনস। অ্যাডামস এল ফর ওয়াটার, ডু ওয়ান্স লেভেল বেস্ট ফর ডু দ্য বেস্ট ওয়ান ক্যান। রেটোরিক্যাল ফ্লারিশে যেগুলো বললাম, দিস ইজ আ সাবজেক্ট অফ গ্রেট ইম্পর্টেন্স টু মেনি nowadays, and therefore one should feel I should discuss seriously and honestly. The reader knows whether he thinks it important or not. He certainly does not need to be told that. হুম। তাহলে কি হচ্ছে যে যখন আমরা অনেক সময় লিখছি কি যে দিস ইজ আ সাবজেক্ট অফ গ্রেট ইম্পর্টেন্স, আমি একটা বিষয় নিয়ে লিখছি, শুরুতেই বলছি যে আমি আজকে যে বিষয়টা নিয়ে বলছি সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা বলার কোনো প্রয়োজন নেই, কারণ রিডার্সই বুঝে নেবে যে সেটা ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট।
So this is a subject of great importance to many people nowadays, and therefore on which I feel I should discuss seriously and honestly. যে আমার এই বিষয়টা নিয়ে বলা প্রয়োজন। হুম, যখন সেই কথাটি বলছে যে এটা কিন্তু যে ইরেলিভেন্ট হচ্ছে, হ্যাঁ, যে যে এটা মানে মানে কি বলা যেতে পারে যে এটা কিন্তু মানে অপ্রয়োজনীয়, হ্যাঁ, যে রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, যে অকারণ সে কথাটা সে বলছে, এটা না বললেও হয়। হুম, যে আজকে আমি অনেকদিন ধরে একটি বিষয় নিয়ে অনেক জায়গায় আলোচনা হচ্ছে, যার ফলে আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আমার কিছু বলা উচিত। তাই আজকে আমি, যেটা বলে না যে আমি আজকে লাইভে এসেছি, এরকম ভাবে বলার কোনো প্রয়োজন নেই, কারণ যে শুনবে সেই বুঝে যাবে যে ওটার বিশেষ কোনো প্রয়োজন আছে কি নেই। The reader knows whether he thinks it important or not. He certainly does not need to be told that if it is of great importance, it deserves to be discussed seriously and honestly. আর কি এমটি ভার্বিয়েজ, ভার্বিয়েজ কথাটার মানে হচ্ছে যে মানে যে লং এক্সপ্রেশনস, ওয়েটি এক্সপ্রেশনস, এটাকে ভার্বিয়েজ বলা হয়। So weighty verbiage, that is, I feel obliged to add that doubtless many people appreciate that it is a matter of great importance that information about possible cases of cruelty to children should be passed on to the appropriate authorities immediately. এই যে এখানে দেখা গেল যে in which the first 20 words are empty verbiage, প্রথম দিকে যেই শব্দগুলো বলা হলো সেই শব্দগুলো মানে 20টা শব্দ তিনি অকারণ বলেছেন, যেগুলো বলার কোনো প্রয়োজনই ছিল না। তাহলে সে কেন এই কথাটা বলছে? যে একটা অ্যাফেক্টেড একটা ইমপ্রেশন তৈরি করার জন্য, যেগুলো কোনো প্রয়োজন নেই। আমরা অনেক সময় দেখা যায় অফিসিয়াল লেটার এরকম অকারণ প্রচুর শব্দ লিখি, যেগুলো হচ্ছে যে ওই ট্র্যাডিশনালি চলে আসছে বলে আমরা ওটাকে কপি করতে থাকি, এবং সেই কপি করতে করতে ওটাই একটা ট্র্যাডিশন হয়ে যায়, তার বাইরে আমরা বেরোতে পারি না আর কি। যেগুলো দেখা যায় বেশিরভাগ শব্দই ওখানে যে যে অপ্রয়োজনীয়, যেটাকে তিনি বলছেন যে এমটি ভার্বিয়েজ। অনেক সময় দেখা যায় নেমন্তন্ন পত্রে এরকম থাকে যে প্রচুর শব্দ থাকে যেগুলো একেবারেই অকারণ, এমটি ভার্বিয়েজ থাকে। সেগুলো যে কিন্তু সেই ট্র্যাডিশনটা এখনো চলে আসছে। বিয়ে বাড়ির কার্ড বা বিভিন্ন ক্ষেত্রে যে নেমন্তন্ন পত্রগুলো আমরা দেখতে যাই সেখানে প্রচুর এমটি ভার্বিয়েজ থাকে, এবং সেভাবেই ওটা চলে আসছে। যদিও সেগুলোকে অনেক সময় অনেকে ব্রেক করার চেষ্টা করে, কিন্তু সেটা খুব কম। আর কি সার্কামলোকুশন, সার্কামলোকুশন তো আমরা জানি, পেরিফ্রেসি যেটাকে বলা হয়, যে যেটাকে আমরা এক কথায় বলতে পারি সেটা বেশি কথায় বলা, টু ইউজ মোর ওয়ার্ডস দ্যান নিডেড, সেটাই হচ্ছে সার্কামলোকুশন। আই উইল কজ ইনভেস্টিগেশনস টু বি মেড উইথ এ ভিউ টু অ্যাসার্টেনিং দি ইনফরমেশন। এত বড় লেখার কোনো প্রয়োজন ছিল না, যেটাকে এই 4টে শব্দেই বলা যায়, আই উইল ফাইন্ড আউট, তাই না? তাহলে এই যে এটাকে কি বলা হচ্ছে? সার্কামলোকুশন। কোনো প্রয়োজন ছিল না যে এতগুলো শব্দ ব্যবহার করা। প্রেফার দি কংক্রিট টু দ্য অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড whenever possible। তাহলে কংক্রিট ওয়ার্ড বেশি ইউজ করতে হবে, এমন কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না যেটা রিডার্স এর পক্ষে খুব অ্যাবস্ট্রাক্ট মনে হবে, যে সে বুঝতে পারছে না, যে শব্দটাকে ধরতে পারছে না। বি ডেফিনিট, কল এ স্পেড আ স্পেড and avoid euphemisms। অনেক ক্ষেত্রে আমরা অকারণ ইউফেমিজমস ইউজ করি, যেগুলো কি হয় যে লেখার জেনুইনিটি থাকে না। যে কি হয় যে আহ, যে কি অনেক সময় দেখা যায় কিছু কথা বলতে গিয়ে আমরা সরাসরি না বলে সেটাকে নানান ভাবে যে ইনডিরেক্টলি বোঝানোর চেষ্টা করি, যে একটা ইমপ্রেশন তৈরি করার জন্য অনেক সময়। কিংবা অনেক সময় দেখা যায় যে আমাদের মনে হয় যে যে এটাকে সরাসরি বলাটা ঠিক হবে না, আহ, কিন্তু দেখা যায় যে সেই ক্ষেত্রে সেই লেখাটা তোমার খুব অ্যাফেক্টেড মনে হয়, যে তুমি যে স্পষ্টটা যেটা বিষয় সেটা বলতে তুমি চাইছো না। তাই স্বাভাবিকভাবে কি হয় যে তোমার জেনুইনিটি, অনেস্টি নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। তাই সেখানে এই কথাটাই, সেই কারণে তিনি বলছেন যে কল আ স্পেড আ স্পেড, যেটা যেরকম সেটা সেইভাবেই বলো, পরিষ্কার ভাবে। অ্যান্ড অ্যাভয়েড ইউফেমিজমস,
দ্য লেটার দ্য ল্যাটার হ্যাভ বিন কল্ড দ্য কাল্ট অফ কোজিনেস। হ্যাঁ, খুব সুন্দর একটা এক্সপ্রেশন তিনি ইউজ করলেন, দ্য কাল্ট অফ কোজিনেস। হ্যাঁ, যেটা আমরা রাইটার্সরা ভীষণ রকম ভাবে মেনটেন করি, যাতে কি হয় যে মানে যে কোনো ধরনের আহ, মানে কন্ট্রোভার্সি যাতে তৈরি না হয়, বা যে এনি কাইন্ড অফ ক্রিটিসিজমকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, বা যার মধ্যে নানান ধরনের যে আহ, যে রুলার্স বা যে দ্য গভর্নমেন্ট, যে তার এগেনস্টে সেটা চলে যাবে, যার ফলে সেটাকে আমরা সরাসরি ভাবে বলি না, নানান রকম ভাবে ঘুরিয়ে বলি, যে টু অ্যাভয়েড দি অ্যাংরি আইস অফ দি রুলার। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে রাইটার্সরা এই এই এই- মানে এই ধরনের যে লেখা আহ, লিখে থাকেন, যেখানে এই ধরনের যে ইউফেমিস্টিক লেখা তারা লেখেন, যে সরাসরি তারা দেখা যায় যে কথাটি বলেন না, মানে এটার পেছনে তাদের একটি যে একটা পলিটিক্স থাকে, যে সরাসরি বললে তাদের ক্ষেত্রে কিছু সমস্যা থেকে যায়, যার ফলে সেই রেসপন্সিবিলিটি তারা নেন না। এখানে হচ্ছে সমস্যা আর কি, যার ফলে দেখা যায় যে আহ, এই সমস্ত মানে রাইটার্সদের লেখা কিন্তু রিডাররা খুব একটা বেশি আহ, তার মানে অ্যাকসেপ্ট করেন না। কাল্ট অফ কোজিনেস, যে আমি লিখছি আবার একটা যে কাল্ট অফ কোজিনেস তৈরি করছি, যে আম, যে সরাসরি বিষয়টাকে বলছি না, যে যেটা কি হচ্ছে যে আমার আমাকে একটা সুবিধাজনক জায়গায় রেখে দিচ্ছে। আমি লিখছি এবং এবং একজন মানে যেটা হয় যে একজন অপরচুনিস্ট যেটা করে আর কি, একজন সুবিধাভোগী মানুষ যেটা করেন, রাইটার্সরা অনেক সময় সেই কাজটা করে থাকেন, যে যে লিখছি কিন্তু আবার আসল কথাটা আমি বলছিও না, মনে হচ্ছে আমি বলছি, কিন্তু আবার যে যে সরাসরি আমাকে কেউ অ্যাকিউজ করতে পারবে না। সেই কারণে আমরা অনেক সময় এই ইউফেমিজম ইউজ করি, উই ডু নট কল স্পেড আ স্পেড, বুঝা গেল। অনেক সময় কিছু কি হয় যে এমন কিছু শব্দ ইউজ করি যেটা খুব ইনডিরেক্ট শব্দ, বোঝা যাচ্ছে না যে আমি ঠিক কি বলতে চাইছি, যে সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। তাই এটাকেই বলা হচ্ছে কাল্ট অফ কোজিনেস। এই কাল্ট অফ কোজিনেস থেকে যদি কোনো রাইটার বেরোতে না পারে, তাহলে কখনোই তার লেখা কিন্তু খুব একটা যে ইন্টারেস্টিং হবে না, বা রিডার্স এর কাছে খুব একটা বেশি অ্যাকসেপ্টেবল হবে না। হুইচ মিনস দ্য প্রিটেন্স দ্যাট এভরিথিং ইজ অল রাইট হোয়েন ইট ইজ নট। বুঝলেন, এই হ্যাঁ যে কাল্ট অফ সুমিতা, কোজিনেস তৈরি করা। হুম হুম সুমিতা, আচ্ছা এই হুম হুম যুক্তিতে, হুম। তাহলে তো এই যুক্তিতে তো যে যে কোনো স্যাটায়ার বলো, যে সার্কাজম বলো, সেগুলোও তো তাহলে মানে ইররেলিভেন্ট হয়ে যাচ্ছে, না মানে না না, কাল্ট অফ। না, সার্কাজমের ক্ষেত্রে কিন্তু রিডার্সরা তো বুঝতেই পারছে যে সে সে কাকে স্যাটারাইজ করছে। স্যাটার তো একটা একটা স্টাইল অফ রাইটিং। হ্যাঁ মানে স্যাটার হচ্ছে একটা সেখানে। স্টাইল অফ রাইটিং, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে যখন দেখা যাচ্ছে যে হয়তো আমি কি করছি, যে 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 কোনো একটা বিষয় নিয়ে হয়তো লিখছি, যে কি হতে পারে, যে হয়তো বেকারিত্ব নিয়ে আমি লিখছি, বর্তমানে যে যুব সমাজের ইয়াং জেনারেশনের মধ্যে যে বেকারিত্ব, তার সমস্যা, এগুলো নিয়ে আমি লিখতে শুরু করছি। কিন্তু যখন আমি লিখছি তখন কিন্তু জেনুইন প্রবলেমটা আমি কিছুতেই বলছি না। আমি হয়তো বলছি যে ছেলে মেয়েদের আরো ভালো করে পড়াশোনা করতে হবে, যে তারা পড়াশোনার মধ্যে খামতি থেকে যাচ্ছে, চাকরির অনেক সুযোগ রয়েছে, যার ফলে সেইভাবে প্রস্তুতিটা নিতে হবে, এইভাবে আমি বলে যাচ্ছি। কিন্তু সমস্যাটা যে যে এমপ্লয়মেন্টের জায়গায় তৈরি হচ্ছে না, বা এর জন্য যে সরকারি পদক্ষেপগুলো তৈরি হচ্ছে না, সেই জায়গাগুলো আমি বলছি না। তাহলে মনে হচ্ছে যেন আমি খুব জেনুইনলি, খুব যে বা খুব সিনসিয়ারলি আমি যে ইয়াং জেনারেশনকে নিয়ে চিন্তিত এবং সেই বিষয় নিয়ে আমি লিখছি, আহ, এবং তাদের কথা ভাবছি, কিন্তু আসলে কিন্তু আসল কথাটাই আমি বলছি না। যে সেটাই হচ্ছে কাল্ট অফ কোজিনেস, কারণ সেই কথাগুলো বললেই আমার সমস্যা আছে, কারণ আমি একজন রাইটার, আমার একটা রেপুটেশন আছে, এবং যে আমার একটা সুনাম আছে, এবং যে আমি প্রচুর অ্যাওয়ার্ডস পাই। স্বাভাবিকভাবে কি হচ্ছে, যখনই আমি এই মানে এমন কিছু কথা বলবো যেটা সরকারি যে আহ, আহ, ভাবনার, তাদের যে রাজনীতি, তাদের এগেনস্টে চলে যাবে, তো স্বাভাবিকভাবে আমি সে কথাগুলো বলবো না। আমি অনেক সমস্যার কথা বলবো, হ্যাঁ কিন্তু যেটা জেনুইন সমস্যা সেটা বলবো না। এটাই হচ্ছে কাল্ট সুমিতা, অফ কোজিনেস তৈরি করা। হুম
আচ্ছা সুমিত দা, হ্যাঁ বলছি যে মানে এখানে কাল্ট অফ কোজিনেস মানে কি তাহলে এরকম বোঝাচ্ছে যে একটা ফেক সিকিউরিটি তৈরি করা আমাদের চারপাশে? মানে যদি হ্যাঁ হ্যাঁ ধরো হ্যাঁ ও যেটা বললো, নবনীতা যেটা বললো যে স্যাটায়ার বা যেগুলো মানে ক্রিটিসিজম যেগুলো, মানে ওগুলো হুম, মানে উনি যেটা বলছেন, হিল যেটা বলছেন, সেটা মানে হুম, অ্যাটাক যদি হয়ে থাকে তাহলে সেটা ডিরেক্ট অ্যাটাক হবে। অ্যাটাক হ্যাঁ এরকম হ্যাঁ হবে না যে অ্যাটাকের মধ্যে দিয়ে আমি একটা কাইন্ড অফ সিকিউর ওয়ার্ল্ড তৈরি করছি, যেটা বেসিক্যালি ফেক, হ্যাঁ আর্টিফিশিয়াল, এবং রিডার হ্যাঁ সেটা বুঝতেও আর্টিফিশিয়াল। পারছে যে আমি একটা আর্টিফিশিয়াল ওয়ার্ল্ড তৈরি করছি। অ্যাটাক হবে ডিরেক্ট, কোনো আর্টিফিশিয়াল ওয়েতে হবে না। এটাই কি বোঝানোর চেষ্টা করছে? একদমই আমি বোঝাচ্ছি যে ওই যে তিনি বললেন যে যে অ্যাকচুয়ালি সমস্যা খুব একটা নেই আর কি, যে আমরা চেষ্টা করলে হয়তো বা এই সমস্যা এই জায়গাগুলো ঠিকঠাক করলে আমরা এই সমস্যার থেকে বেরোতে পারি। এইভাবে সে খুব সিম্পল ওয়েতে একটা সমাধানের কথা বলছে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি সমাধান নয়। তা এই এই ধরনের লেখা আচ্ছা, কিন্তু ভীষণ রকম ভাবে মানে প্রচলিত এই ধরনের লেখা। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি অনামিকা বলছি বলছি হ্যাঁ যে হ্যাঁ কাল্ট অফ কোজিনেস মিন এখানে তো মনে হয় যে এটা একটা ওয়ান টাইপ অফ ফ্রেজ, তাই না? এবার এটাকে স্যার এটাকে উনি হয়তো বলতে চাইছেন যে আমি আমার মানে মেন ফোকাস থেকে বেরিয়ে এসে আমি আমার বুদ্ধিমত্তা দিয়ে আমি অন্যভাবে ঘুরিয়ে ব্যাপারটাকে বলা, আই থিঙ্ক, যে আমি হ্যাঁ মেন জায়গায় ফিরে আসছি কিন্তু আমি আমার বুদ্ধিমত্তা হ্যাঁ হ্যাঁ হতে দিয়ে পারে যে আমি ওই ব্যাপারটাকে আমি তুলে ধরছি, যিনি লিখছেন তিনি এই কথাটা ভাবছেন। হ্যাঁ সেটা হচ্ছে যে আমি ওই ওই যে এটা দেখা কি যাচ্ছে হতে যে যেটা বলা হচ্ছে ইউফেমিজম ইউজ করা, মানে দেখা যাচ্ছে যে ইয়েস। মূল সমস্যাটা বলতে গেলে আমাকে অনেক হার্শ ওয়ার্ডস ইউজ করতে হবে, বুঝা গেল? এবার আমি হার্শ হুম ওয়ার্ডস হুম গুলো হুম ইউজ করবো হুম। না, কারণ হার্শ ওয়ার্ডস গুলো ইউজ করলে আমাকে যে ক্রিটিসাইজড হতে হবে, বা যিনি হ্যাঁ হ্যাঁ। যিনি মানে শাসক, বুঝা গেল, তার হুম হুম। রক্তচক্ষুর মধ্যে আমাকে পড়তে হবে। তাহলে আমি কি করছি, সেই হার্শ ওয়ার্ডস গুলো আমি ইউজ করব না, বুঝা গেল? এবার কি করছি আচ্ছা যে আচ্ছা। আমি, তাহলে আমার ওই ওই সমস্যা নিয়ে বলার অধিকার নেই, তাহলে আমার হুম হুম কথাগুলো তো হুম। জেনুইন হচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে যে যেহেতু আমি রাইটার, আমি লেখার একটা যে প্রিটেনশন তৈরি করছি এবং বোঝাচ্ছি যে আমি এই বিষয়টা নিয়ে খুব সিরিয়াসলি আমি ভাবছি, কিন্তু দেখা যাচ্ছে যে কিন্তু যেটা যেটা মানে টু কল এ স্পেড এ স্পেড, যেটা সমস্যা সেই সমস্যাটা নিয়ে আমি বলছি না। যেমন কি হয় যে অনেক রাইটার্স কি হয় যে লেখার মধ্যে দিয়ে তারা বোঝাতে চায় যে তারা যে মহিলাদের সমস্যা নিয়ে খুব তারা চিন্তিত। হুম। এবং তারা দেখা যায় অনেক সমস্যার কথাগুলো বলে, কিন্তু যে সমাজের মধ্যে আমাদের চিন্তার মধ্যে আমাদের ভাবনার মধ্যে যে আসল জায়গাতেই যে গলদ রয়েছে, সেই জায়গাটাকে কিন্তু তারা কোনোভাবেই যে আলোচনার মধ্যে আনবেন না। কারণ সেটা হ্যাঁ বলতে গেলে কিন্তু সমস্যা এসে যাবে, কারণ কারণ মানে তার তার মানে তার প্রতিও অনেক প্রশ্ন চলে আসবে। এখানে হচ্ছে সে মূল স্ট্রাকচারটাকে কিন্তু সমান একই রেখে দেবে, সে স্ট্রাকচারটাকে ভাঙবে না। সে ওরকম বাড়িতেই আসবে, বাড়িতে সেই একটা পিতৃতান্ত্রিক একটা যে যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে পুরোপুরি ভাবে সে রেখে দেবে, সেটাকে সে পুরোপুরি ভাবে ভোগ করবে, এনজয় করবে। এবং তারপরেও সে আবার দেখা যাচ্ছে নারীবাদের কথা সে বলবে। তাহলে দেখা যাচ্ছে যে যখন রিডার্সটা পড়ছে আপাত দৃষ্টিতে মনে হবে যে সে হয়তো খুব সিরিয়াস, কিন্তু অ্যাকচুয়ালি সে তা নয়। সে কি করছে যে একইভাবে ওরকম একটা কাল্ট অফ কোজিনেস সে তৈরি করছে, যে ইয়েস স্যার। মূল সমস্যাটাকে সে কিন্তু কোনোভাবেই হ্যামার করছে না। তা হুম হুম এটাকে আমার বলছে কাল্ট অফ কোজিনেস। তোমার মনে হবে যে না, মোটামুটি সব ঠিকই আছে, হয়তো সামান্য কিছু সমস্যা আছে এবং সেগুলোকে আমরা চাইলে হয়তো দূর করতে পারি। যার ফলে মনে হলো যেন তার লেখার মধ্যে পড়ে আমাদের মনে হলো তিনি অনেক কিছুই বললেন যেটা খুব কাজের কথা, কিন্তু অ্যাকচুয়ালি কোনোটাই কাজের নয়, কারণ তিনি মূল সমস্যাটাকেই কিন্তু সামনে আনলেন না। এবং এই ধরনের লেখার সংখ্যা কিন্তু প্রচুর। যে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মেইন স্ট্রিমের যে রাইটার তারা কিন্তু এই ধরনের লেখাই বেশি লিখে থাকেন, এবং তাদের লেখা সবচেয়ে বেশি পপুলার হয় ইয়াং জেনারেশনের মধ্যে। তাদের লেখা সবাই বেশি পড়ে, যেগুলো যাদের লেখাগুলো দেখবে যে ওই কি বলে ওই যে পুজো বার্ষিকী পত্রিকায় ছাপে বেশি। তোমার হচ্ছে যে সানন্দা, 19 কুড়ি, এ সমস্ত জায়গায় তারা উপন্যাস লেখেন এবং ভীষণ জনপ্রিয় লেখক। আহ, এবং এই জনপ্রিয় লেখকদের লেখার মধ্যে কিন্তু এই ধরনের ইউফেমিস্টিক তাদের লেখা, কারণ তারা মূল কথাটাকে কিছুতেই বলেন না। তারা সবসময় সবকিছুকে এমন ভাবে পাশ কাটিয়ে যান, মনে হয় যেন সবকিছুই খুব সুন্দর, খুব দারুণ। সমস্যাটা হয়তো আমারই, আমি ঠিকভাবে বুঝতে পারছি না, কিন্তু মূল রাজনীতিটাকে তারা কিছুতেই হ্যামার করেন না। এখানে হচ্ছে সমস্যা। কারণ সেটা করলে হবে কি, যে তারা যে একটা একটা কমফোর্টেবল যে জোনের মধ্যে রয়েছেন সেটা কিন্তু হবে না। সেজন্য বেশিরভাগ রাইটার্সরা কিন্তু তারা সবসময় দেখা যায় তারা প্রচুর সাফার করেছেন লাইফে, তারা সবসময় যে যিনি রুলার, যিনি তার এগেনস্টে সবসময় থেকেছেন। কিন্তু আমাদের আজকের দিনে যে রাইটার্স তাদেরকে সবসময় দেবো, তারা খুব সিকিউর জোনের মধ্যে রয়েছে, তাদের কোনো সমস্যা নেই। এবং দেখা যায় যে যিনি প্রশাসক তিনিও তাদেরকে ভীষণ রকম ভাবে যে
যে পছন্দ করেন, তাদেরকে প্রজেক্ট করেন। তো স্বাভাবিকভাবে বোঝা যায় যে এই রাইটার্সরা কিন্তু অ্যাকচুয়ালি অপরচুনিস্ট, যে তারা যে দুদিকটা ব্যালেন্স করে চলে। এটাই হচ্ছে কাল্ট অফ কোজিনেস। হ্যাঁ, তো যার ফলে দেখা যায় তারা বেশিরভাগ তাদের লেখার মধ্যে কি হয় যে অতিরিক্ত অলংকার তারা ব্যবহার করেন, ইউফেমিজম ভীষণ রকম ভাবে ইউজ করেন, যে যার ফলে কি হয় যে একটা অ্যাফেক্টেড একটা ইমপ্রেশন তৈরি হয় তাদের লেখার মধ্যে, যার মধ্যে কিন্তু মূল সারবত্তা কিছু নেই। So the latter have been called the cult of coziness, which means the pretense that everything is all right when it is not. In Hitler's Germany, for example, the expression special treatment was used as a euphemism for torture and murder of most savage kinds. এটা একটা তিনি বোঝাচ্ছেন যে ইউফেমিজম বলতে কি বোঝানো হয় আর কি, যে স্পেশাল ট্রিটমেন্ট বলা হচ্ছে। কিন্তু কাল্ট অফ কোজিনেস যেটা আমি বললাম যে সেটা কিন্তু অ্যাকচুয়ালি সেই জায়গাটা কি বলা হচ্ছে যে একজন রাইটার কিভাবে তার সারাউন্ডিংস এ একটা কমফোর্টেবল জোন তিনি তৈরি করেন, এবং কখনোই তিনি কিন্তু যে হার্ড রিয়ালিটিস যেটা সেটাকে কোনোভাবেই তিনি কিন্তু যে হ্যামার করেন না তার লেখার মধ্যে দিয়ে। কারণ সেটা বলতে গেলে তাকে অনেক হার্শ হতে হবে, ভীষণ রকমই হার্শ হতে হবে, কিন্তু সেটা তিনি হতে চান না। আচ্ছা এখানেই হচ্ছে সমস্যা। আচ্ছা হ্যাঁ, সুনিতা বলছি কি এই স্পেশাল ট্রিটমেন্টটা কি এখানে মানে এই ফ্রেজটা স্পেশাল ট্রিটমেন্ট এই ফ্রেজটাকে কি কাল্ট অফ কোজিনেস এখানে বলছে? আমার তো মানে মনে হচ্ছে যে না, যেন এটা মানে একটা এখানে ইউফেমিজম, এটা ইউফেমিজম, এটা একটা আচ্ছা মানে এই ইউফেমিস্টিক টার্ম। মানে ধরো আমি বলতে চাইছি, ধরো কেউ প্রথমবার মানে হিটলারের জার্মানি নিয়ে কেউ ক্রিটিসাইজ করছে এবং তখন সে ফর দ্য ফার্স্ট টাইম এই স্পেশাল ট্রিটমেন্ট ফ্রেজটা ইউজ করছে, তো তখন তো মানুষ ওরকম ভাবে অতটা বুঝতে পারেনি, কিন্তু যখন এটা মানে ক্রমাগত ইউজ হতে রিপিটেডলি, তখন আস্তে আস্তে মানুষ বুঝতে পারলো যে স্পেশাল ট্রিটমেন্টটা মানে তার মানে ইউজই করা হয় যে মানে ওই ব্রুটালিটিটাকে বোঝানোর জন্য। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, যখন এটা ইউজ করা হয়েছিল তখন কিন্তু মানুষ এটাকে হয়তো ততটা সেভাবে বুঝতে পারেনি, তখন হ্যাঁ, এটার হ্যাঁ, মধ্যে একটা বিজনেস হয়তো ছিল, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, পরবর্তী হ্যাঁ, হ্যাঁ, ক্ষেত্রে ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, মানে এরকম করে কি ভাবা যায়, আমি সেটা জিজ্ঞেস হ্যাঁ, করছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ শুরুর দিকে মানে তো মানুষ তো বোঝেনি যে স্পেশাল ট্রিটমেন্ট বলতে তারা ভেবেছে হয়তো সেটা হয়তো সেরকমই একটা কিছু আর কি, যে যে হ্যাঁ, 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 যেটা কি হয় যে আহ, যে সব ক্ষেত্রেই যেমন ধরো যে আহ, উম, আহ, খুব মানে আমাদের যে সাধারণ জীবনেও আমরা দেখা যায় যে মানুষকে নানা রকম ভাবে আমরা বলি যে আহ, যে এডুকেশনের মধ্যে দিয়ে বা নানান পদ্ধতির মধ্যে দিয়ে যে তাকে শেখানো, তাকে ওই যে যেটা আমরা বলি যে আহ, শিক্ষা দেওয়ার যে একটা যে প্রচেষ্টা, আমরা সবাইকে এডুকেট করার চেষ্টা করি। কিন্তু এই এডুকেশনের মধ্যেই কিন্তু একটা যে যেটাকে মানে মানে সেটা একটা স্পেশাল ট্রিটমেন্ট, কারণ তার মধ্যে দিয়ে তাকে কিন্তু আমরা কি করছি যে আহ, মানে তাকে আমরা ডমিনেট করছি। তা সেই ধরনের সেটাও কিন্তু এক ধরনের স্পেশাল ট্রিটমেন্ট, যেটাকে আমরা বলি যে ওই যে মগজ ধোলাই যেটাকে আমরা বলে থাকি। তো মগজ ধোলাই এক ধরনের স্পেশাল ট্রিটমেন্ট। তাই যেটা কি হচ্ছে যে যখন হিটলার যখন সেটাকে স্পেশাল ট্রিটমেন্ট বলছেন, বা নাৎসি পার্টি যখন সেটাকে স্পেশাল ট্রিটমেন্ট বলছেন, সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে যে বোধহয় এটা তাহলে ঠিকই, বা ইহুদিদের হয়তো এইভাবেই ট্রিট করা উচিত। কিন্তু পরে দেখা গেল যে সেটার যে মানে ভয়ঙ্করতাটা যখন প্রকাশ পেলো সেটা অন্যরকম হয়ে গেল। তো যাই হোক, স্পেশাল ট্রিটমেন্ট হ্যাঁ ঠিকই বলে, শুরুর দিকে হয়তো ওটা কাল্ট অফ কোজিনেসই ছিল, এবং সেটা মানুষ সেটাকে অ্যাকসেপ্টও করেছিল সাধারণ মানুষ, যে আহ, যে এটা তো সেভাবে সাধারণ মানুষ প্রতিবাদ করেনি, তাদের মনে হচ্ছিল যে হ্যাঁ যেটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ঠিকই হচ্ছে। যেমন আজকের দিনে আমাদের দেশে যেটা হচ্ছে যে আহ, যে মুসলিমদেরকে সেকেন্ড জেনারেশন করে দাও, সরি মানে সেকেন্ড ক্লাস সিটিজেন করে দাও। হ্যাঁ, বা যে মুসলিমদেরকে যেভাবে পারো সমস্ত দিক থেকে তাদেরকে যে সমস্ত সুযোগ সুবিধা থেকে তাদেরকে যে এই যে ডিসক্রিমিনেশনটা তৈরি করা আর কি। এবং দেখা যাচ্ছে যে আমরা কিন্তু এটাকে খুব স্বাভাবিকভাবে নিচ্ছি যে না এটা ঠিকই আছে, এটা তো করাই যায়, এবং যে সরকার এটা করছেন তার তিনি খুব বড় কাজ করছেন, তার বুকের পাটা আছে, তিনি এই কাজটা করছেন, আগে কেউ এটা করতে পারেনি। যার ফলে কি হচ্ছে, আমরা কিন্তু এটা খুব স্বাভাবিকভাবে নিচ্ছি। তাহলে এটাও কিন্তু একটা কাল্ট অফ কোজিনেস তুমি বলতে পারো, যে মানে কি হচ্ছে গভর্নমেন্ট তৈরি করছে, যে সে কি করছে, ভায়োলেন্স তৈরি করছে, ভায়োলেন্সের একটা কালচার সে তৈরি করছে, কিন্তু আমাদের মনে হচ্ছে যে না এটা ঠিকই আছে, যে যে ইট ইজ বিং ডান ফর দ্য গুড অফ দ্য কান্ট্রি, ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি। যার ফলে এটাও একটা কাল্ট অফ কোজিনেস। এবং কোন রাইটার যদি এটাকে
সমর্থন করেন, মানে তার লেখার মধ্যে দিয়ে দেখা যায় সেটাও একটা কাল্ট অফ কোজিনেস তৈরি করে। এবং প্রচুর লেখা আমরা এরকম পাই, দেখা যায় যে তারা কিন্তু সরাসরি হয়তো বলেন না যে যে মুসলিমদেরকে ডিসক্রিমিনেট করা উচিত, সে হয়তো সেভাবে বলছে না, কিন্তু দেখা যাচ্ছে সে তার লেখাটা পুরোটা পড়লে বোঝা যায় যে কোথাও সেই ইন্ডিকেশনটা কিন্তু রয়েছে। আহ যার ফলে সে সরাসরি না বললেও সে কিন্তু কথাটা বলছে ঘুরিয়ে। তাহলে কি হচ্ছে যে, এবং হ্যাঁ সুমিত দা, সেটা কনভিন্সিং মনে হচ্ছে, তার লেখাটা খুব কনভিন্সিং মনে হচ্ছে, যে তুমি হঠাৎ করে পড়লে তোমার মনে হবে যে ঠিকই তো, ও তো ঠিকই বলছে। তাহলে কি হচ্ছে যে সে, যেহেতু সে মূল কথাটা বলছে না, স্বাভাবিকভাবে কি হচ্ছে যে একটা কাল্ট অফ কোজিনেস তৈরি হচ্ছে তোমার মধ্যে, যে না ঠিকই আছে, যা হচ্ছে ঠিকই আছে, ঠিকই আছে। হ্যাঁ, হ্যাঁ সুমিত দা, তুমি একটু 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 অন্য ধরনের কথা বলছি। তুমি যে কথাটা বললে সেটার সঙ্গে রিলেট করে, তুমি যে বললে না যে এই রিলিজিয়াস ডিসক্রিমিনেশনটা করা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, এটার হুম, একটা কি ভালো উদাহরণ এটা হতে পারে যে যখন মানে যখন রাম মন্দির স্থাপিত হলো তখন এই কথাটা বারবার মিডিয়া প্রচার করছিল যে রাম মন্দির হলো মানে ইন্ডিয়ার একটা সিম্বল, মানে হ্যাঁ, মানে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে রাম ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট মন্দিরটা। করছে, তো হ্যাঁ, এবার এটা এই কথাটা যে বারবার প্রমোট করা হচ্ছে, তুমি এই হ্যাঁ, হ্যাঁ, রিলিজিয়াস ডিসক্রিমিনেশনটা করলে বলেই তাই, মানে এটার দ্বারা তো এটাই প্রমাণিত হলো যে মানে একটা রিলিজিয়ানই ডমিনেট করবে, বাদ বাকি হ্যাঁ, কোনো রিলিজিয়ান কথাটার তাদের মানে তাদের পেছনে, কোনো হ্যাঁ, স্বাধীন অস্তিত্ব থাকবে না। এই যে হ্যাঁ, বিষয়টা, এটা মানে ওটা একটা একেবারে, কাল্ট অফ কোজিনেস তৈরি করে দিল। আমরা ভাবলাম যে বাহ কি সুন্দর, একটা মন্দির হ্যাঁ, একটা হ্যাঁ, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে, কি ইন্ডিয়াকে অসাধারণ একটা রিপ্রেজেন্ট কথা। করবে, এটা কিন্তু অসাধারণ ওর ব্যাপার মধ্যে একটা, হ্যাঁ, পলিটিক্সটা যে রয়েছে, মানে ওই রয়েছে, একটা রিলিজিয়ানই মানে প্রিভিলেজ পাবে, বাদ বাকি কোনো হ্যাঁ, রিলিজিয়ানের অস্তিত্ব থাকবে না, মানে ওরা আর কি হ্যাঁ, মানে কোনো মানে ধোপে টিকবে না, এরকম হ্যাঁ, একটা হ্যাঁ, ব্যাপার। তো সেটাও কি হতে পারে? একদমই তাই। তাহলে কি হচ্ছে যে যখন তোমাকে বলছি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে, তুমি ভাবছো হ্যাঁ ঠিকই তো আছে, হ্যাঁ, এবং তুমি বুঝতে পারছো না যে রাম মন্দির কিন্তু অ্যাকচুয়ালি কি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য তো হচ্ছে, তা কিন্তু নয়, এর পেছনে পলিটিক্সটা কিন্তু অন্য। এবং অনেক মানুষ কিন্তু সেটা বুঝে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, বললাম না, কিন্তু কিছু মানুষ বুঝে গেল যে আমার ইন্টেনশনটা, এবং সে খুশি হলো। আবার কিছু মানুষ না বুঝেই তারা মনে করলো যে যে না বাহ কি ঠিকই সুন্দর আছে, ব্যাপার। যে হ্যাঁ। হ্যাঁ, যে দারুণ হলো। তাহলে কি হলো যে মানে এটাও এক ধরনের যে কাল্ট অফ কোজিনেস। এবং সব ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে যে রাইটার্সরা কিন্তু এই ধরনের কাল্ট অফ কোজিনেস ভীষণ রকম ভাবে মেনটেন করেন, এবং বিশেষ করে বর্তমান রাইটার্সরা এই জিনিসটা করছেন এখনকার দিনে, যে রাইটার্সরা। আর যারা ওই কাল্ট অফ কোজিনেস থেকে বেরিয়ে আসে, তাদের তো কি ধরনের পানিশমেন্ট হচ্ছে সেটা তো আমরা দেখছি আর কি। তা যাই হোক, সুমিতা, আহ কাল্ট অফ কোজিনেসটা তাহলে শাসকের দিক থেকেও থাকে এবং যারা সাধারণ নাগরিক, ধরো রাইটারদের কথাই বলছি, তাদের মধ্যে হুম, মানে হুম, তাদের মধ্যে এই কাল্ট অফ কোজিনেসের মানে এই যে মানে পুরো ব্যাপারটা, হুম, এটা হুম, তার মানে হুম, হুম, কখনো কখনো এইটার মানে কখনো কখনো না, এখন তো আমরা দেখতে পাচ্ছি সবসময়ই হচ্ছে, মানে একটা মানে হ্যাঁ, কি একটা মোড়কের মধ্যে মানে মধ্যে রাখা, ভায়োলেন্স, হ্যাঁ, হ্যাঁ ভায়োলেন্সকে তুলে দেওয়া আর ভায়োলেন্স কি, মানে হ্যাঁ, 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 ভায়োলেন্সের কালচার হচ্ছে, কিন্তু কালচার তৈরি করা, হ্যাঁ, হয়েছে মানে তুমি যদি একদম আতস কাচের নিচে ফেলো তখন বুঝতে পারবে, বা তুমি যদি হ্যাঁ, হ্যাঁ, ইউজ ইউর ইন্টেলেক্ট দেন ইউ ক্যান হ্যাঁ, অনলি আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, 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 মানে তার আগে বোঝা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে না না ঠিকই তো হচ্ছে, খুব ভালোই তো হচ্ছে, হ্যাঁ। এবার হ্যাঁ কি হ্যাঁ হচ্ছে যে, এবার মানে কি হচ্ছে যে সরকার বা রুলার যখন সে একটা কাল্ট অফ কোজিনেস করে, তখন সেটাকে ক্যারি আউট করে কিন্তু রিডার্স, সরি, রাইটার্স অ্যান্ড আর্টিস্ট তারা করে। মানে তারা বুঝে যায় যে প্রশাসক বা সরকার ঠিক কি স্ট্র্যাটেজি নিচ্ছে, এবং তখন হ্যাঁ হ্যাঁ কিন্তু তারা সেইভাবে লিখতে শুরু করে। মানে তাদের হুম যে যেটাকে বলে মাউথ পিস হয়ে তারা লেখে। মানে কাল্ট অফ কোজিনেসটা মূলত তৈরি করে হচ্ছে যে রুলার, এবং সেটা হচ্ছে যে রিফ্লেক্টেড হয় যে মানে আর্ট লিটারেচারের মধ্যে দিয়ে। যেহেতু আমরা, হ্যাঁ, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি দি মিডিয়া, এবং মিডিয়াও সেটাই করে আমরা দেখি, যে যার ফলে যে কি হয় যে আমরা সাধারণত সেই নিউজ চ্যানেলগুলি সবসময় খুলে বসে থাকি, যেগুলো এই ধরনের কাল্ট অফ কোজিনেস তোমার মধ্যে সবসময় তৈরি করছে। আহ, যাই হোক, তাহলে কি হচ্ছে যে এটা নিয়ে অনেক আলোচনা হতে পারে। যাই হোক, সেখানে এই কথাটা তিনি বলতে চাইছেন, যদিও মানে তিনি রাইটার্সদের কথা বলছেন বলে তিনি রাইটার্সদের বিষয়টাই কি তিনি এখানে নিয়ে আসছেন। তো এটা কি তিনি কি বলছেন, হুইচ মিনস দ্য প্রিটেন্স দ্যাট এভরিথিং ইজ অল রাইট হোয়েন ইট ইজ নট। এবার তিনি একটা খুব মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছেন, যে দুটো লেটার তিনি দিচ্ছেন, মানে একই লেটার দুটো স্টাইলে লেখা হয়েছে।
প্রথম স্টাইলটা হচ্ছে যে সেই স্টাইল যেটার এগেনস্টে তিনি বলছেন, যেখানে প্রচুর এমটি ভার্বিয়েজ, তারপরে হচ্ছে যা যা তিনি বলেছেন আর কি, মানে ওই আহ, কি বলে জার্গন প্রচুর ইউজ করা হয়েছে, ওয়েটি ল্যাঙ্গুয়েজ, প্রচুর আম, যে যে ইরেলিভেন্ট এক্সট্রাভ্যাগেন্ট এক্সপ্রেশন রয়েছে, সেটা রয়েছে। এবং তারপরে তিনি দেখিয়েছেন যে সিম্পল স্টাইলটা, যেটা তিনি অ্যাকচুয়ালি এখানে বোঝানোর চেষ্টা করছেন, সেটা কি ধরনের হতে পারে। তো কিরকম এখানে একটা লেটার রয়েছে যে, মাই ডিয়ার স্যার, years have elapsed since I had an opportunity of regularly parsing, এটা সম্ভবত রেগুলারলি হবে, regularly parsing the lineaments, now familiar to the imagination of a considerable portion of the civilized world। যে ফার্স্ট সেন্টেন্সটা তুমি কিন্তু কিছুই বুঝলে না যে ও ঠিক কি বলতে চাইছে। বাট মাই ডিয়ার স্যার, থ্রু এ স্ট্রেঞ্জ, যাই হোক এরকম অনেক কিছু রয়েছে, তোমরা পড়ে নিও। From the personal society of the friend and companion of my youth, I have not been unmindful of this soaring flight। এই যে ওভাবে লিখছে, এই লেখার মধ্যে দিয়ে সে একটা ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করছে, এবং একই রকম ভাবে সে কি করছে যে তার আহ, যে যে তার যে বস, তার যে মাস্টার, তাকে সে নানান রকম ভাবে সে কি করছে যে ফ্ল্যাটার করার চেষ্টা করছে। যে nor have I been debarred from participating in the intellectual feast he has spread before us। বুঝা গেল? এই যে এই এক্সপ্রেশন গুলো স্বাভাবিকভাবে কি হবে, যখন তুমি পড়বে বুঝতে পারবে যে এ কি করছে, যে সম্পূর্ণ অন্যের একটা স্টাইলকে সে কপি করছে, এবং এই লেখার মধ্যে পুরোটাই হচ্ছে অ্যাফেক্টেড, কোনো কিছুই তার জেনুইন এক্সপ্রেশন নয়। তা এবার কি হচ্ছে যে দেখো, পরবর্তী ক্ষেত্রে তিনি একটা সিম্পল স্টাইল দেখিয়েছেন যে কিভাবে এটাকে লেখা যেতে পারে। যে ডিয়ার স্যার, ইট ইজ মেনি ইয়ার সিন্স আই লাস্ট হ্যাড অ্যান অপরচুনিটি টু সি ইউ, অ্যান্ড ইউ হ্যাভ নাও বিকাম ফেমাস থ্রু আউট আ কনসিডারেবল পার্ট অফ দ্য civilized world, although circumstances beyond my control have made it impossible for me to continue the close association with you which I enjoyed in my youth. I have followed your progress। যাই হোক, তো এইভাবে তিনি দেখাচ্ছেন যে যে চিঠিটা আমরা দেখলাম, যে এত বড় একটা চিঠি, সেটাকে খুব সহজ কথায় যে মানে দুটো প্যারাগ্রাফেই কিন্তু তিনি খুব সিম্পল ওয়েতে এক্সপ্রেস করলেন। এটা একটা এক্সাম্পল তিনি দিচ্ছেন যে সিম্পল স্টাইল, ফ্যামিলিয়ার স্টাইল বা কনভারসেশনাল স্টাইলটা ঠিক কেমন হতে পারে, যেটা আমরা অনেক সময় দেখা যায় যে লেটার রাইটিং এর ক্ষেত্রে আমরা এটাকে খুব একটা মেনটেন করতে পারি না, খুব মানে আমাদের অভ্যাসবশত আমরা প্রচুর বেশি কথা লিখে ফেলি। যেটা ওই যে একজন সে ওই একটা ছুটির অ্যাপ্লিকেশন সে দিয়েছিল তার অফিসের বসকে, সেটা একটা 3 পাতা চিঠি ছিল। তো অফিসের বস ওটা 3 পাতা পড়ার পর তিনি ক্লান্ত হয়ে গেছেন এবং কিছুই বুঝতে পারছেন না যে কি বলতে চাইছেন। তখন তিনি বললেন যে ওকে ডেকে পাঠাও। তো যখন সে এলো তখন বললো যে তুমি কি চাইছো, এখানে কি লিখেছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন সে বলছে যে স্যার, আমার শরীরটা ভালো নেই, তাই আমি 2 দিনের জন্য ছুটি নেবো। তাই বলছে তুমি তো এই কথাটাই লিখলে পারতে, 2 কথাতেই হয়ে যেত, তো এত লিখেছো কেন? তা এটা হচ্ছে আমাদের একটা সমস্যা আর কি, যে যেটা মূল কথা সেটা আমরা যেটা খুব সহজেই বলতে পারি, সেটা না বলে আমরা সবসময় কি হয় যে আহ, যে ভার্বিয়েজ ইউজ করি, এমটি ভার্বিয়েজ ইউজ করি। তাই তিনি এই কথাটাই বলছেন যে অ্যাভয়েড স্টেটিং দি অবভিয়াস, যেটা অবভিয়াস সেটা কখনো বলবে না, যেটা সবাই জানে। সো অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড স্টেটিং দ্যাট, অলওয়েজ অ্যাভয়েড স্টেটিং দি obvious. For example, your readers do not want to be told that aeroplanes sometimes crash, or that children learn from their parents as well as from their teachers। তাহলে কি হচ্ছে যে এই ধরনের প্রচুর যে অপ্রয়োজনীয় কথা আমরা লিখি, যেগুলো হচ্ছে অবভিয়াস, যেগুলো না বললেও চলে। অনেক সময় লেখাটিকে আমরা মানে এনলার্জ করার জন্য এই ধরনের লেখা লিখি আর কি, বড় করার জন্য, কিন্তু আদারওয়াইজ এটা প্রয়োজন নেই, কারণ সেটা কখনোই রিডারদেরকে খুব একটা বেশি একটা কোনো অপ্রয়োজনীয় কোনো কথাই সেখানে বলা যাবে না। তারপরে দেখা যায় কোনো একটা লেখা লেখার পরে যতবার ওটাকে রিভাইজ করা যায়, তখন বোঝা যায় যে আমি অনেক এক্সট্রা কথা বলেছি, যেগুলো না বললেও চলতো। ইউজ দ্য সেম স্টাইল থ্রু আউট হোয়াট এভার ইউ আর রাইটিং। এই যে সেম স্টাইলটাকে মেনটেন করা, সেম স্টাইলটা মেনটেন হবে তখনই যখন তুমি খুব জেনুইনলি লিখবে। যে বারবার তুমি যদি অন্যের লেখাকে কপি করতে থাকো, তাহলে কি হবে, সেই স্টাইলটা কি হবে, যে সেই সেম স্টাইল তুমি কিছুতেই মেনটেন করতে পারবে না। So use the same style throughout whatever you are writing. If you are writing
formally do not introduce slang expressions. তাহলে ফর্মাল স্টাইলও আবার একটা হয়, যে যদি আমি খুব ফর্মাল স্টাইলে লিখি তাহলে সেখানে স্ল্যাং ইউজ করা যাবে না, খুব যে কনভারসেশনাল স্টাইল ইউজ করা যাবে না। ফর্মাল স্টাইল যখন হবে তখন সেটা ফর্মাল স্টাইলই লেখা হবে। Do not introduce slang expressions, and if you are writing in a conversational style, do not introduce literary or learned expressions. তাহলে কনভারসেশনাল স্টাইলে কিন্তু কোনোভাবেই লার্নেড এক্সপ্রেশন জার্গন ইউজ করা যাবে না, কোনো স্পেশাল টার্ম ইউজ করা যাবে না যেটা সম্পর্কে রিডার্স অ্যাকোয়েন্টেড নয়। এ মিক্সচার অফ স্টাইল সাচ অ্যাজ দ্য ফলোয়িং ইজ অ্যাবসার্ড। এখানে তিনি একটা এক্সাম্পল দিয়েছেন মিক্সচার অফ স্টাইল, যেখানে দেখা যাচ্ছে যে তিনি একজন রাইটার, তিনি মানে এক সিরিয়াস স্টাইল মেনটেন করছেন, মানে গ্র্যান্ড স্টাইল মেনটেন করছেন বা ফর্মাল স্টাইল মেনটেন করছেন, বা একই সঙ্গে আবার তিনি একটা কনভারসেশনাল স্টাইলও তার মধ্যে মিক্স আপ করে দিচ্ছেন। In the absence on home leave of my boss, your application for sympathetic consideration of your claim to pension has been pushed on to me. It had no alternative but to give it to the thumbs down. Owing to the fact that your old man had ceased to be in the service of her majesty when he kicked the bucket. এই যে kick the bucket, thumbs down, এই যে এক্সপ্রেশন গুলো তিনি ইউজ করলেন, এগুলো কিন্তু কনভারসেশনাল স্টাইলে ইউজ হয়, কিন্তু মূলত তিনি কিন্তু ফর্মাল স্টাইলে এটাকে লিখেছেন, যার ফলে কিন্তু এটা মানে মিক্সচার অফ স্টাইলের একটা এক্সাম্পল। If while you are writing you cannot think of the right word at once, সবসময় কি হয় যে লেখার সময় রাইট ওয়ার্ডস মনে আসে না, যে এখানে আমি ঠিক যে শব্দটা চাইছি সেই শব্দটা পাচ্ছি না, তাহলে কি করতে হবে? তখন যদি আমি মানে খুঁজতে থাকি সেই রাইট ওয়ার্ডটা, তাহলে কি হবে যে আমার যে ফ্লো অফ থট সেটা কিন্তু যে বারবার ইন্টারাপ্টেড হবে, তারপরে লেখাটা কিন্তু খুব বেশি এগোবে না। তারপরে নিয়ম হচ্ছে আগে লিখে ফেলা, তারপর যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গুলো পরে খুঁজে সেটাকে মানে রিপ্লেস করা যেতে পারে, বা পরবর্তী ক্ষেত্রে দেখা যায় আবার ওটা রিড আউট করার সময় হয়তো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস মনে এসে যেতে পারে। So while you are writing, you cannot think of the right word at once. It is a good idea to put it another or to leave a blank. তো সেখানে কি করতে হবে যে যে কোনো একটি শব্দ সেখানে বসিয়ে দিতে হবে, হয়তো সেটা ততটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, or leave a blank so as not to interrupt your flow of thought. Then when you have finished, you can go back and find exactly the right word for what you are trying to say. In many cases, read your work over critically after you have finished it. এটা একদমই আমরা করি না, যে নিজের লেখাই নিজে পড়ি না, তাহলে আমি কি করে এক্সপেক্ট করবো যে আমার লেখা আবার আরেকজনও পড়বে, আবার সেটা এনজয় করবে? তাহলে কি হচ্ছে যে আমি যে আমাকে যেটা করতে হবে যে আফটার রাইটিং আই মাস্ট রিভাইজ ইট ক্রিটিক্যালি, বারবার ওটাকে খুব ক্রিটিক্যালি দেখতে হবে, তাহলে কিন্তু বোঝা যাবে যে অনেক জায়গায় আমি অনেক কিছু লিখেছি যেগুলো অপ্রয়োজনীয়, বা যেখানে আরো অনেক কিছু অ্যাড করা যেত, যেখানে হয়তো অনেক এক্সপ্রেশনকে আরো বেশি বেটার করা যেত। রিপ্লেসিং উইক ভেগ ইনএক্সাক্ট ওয়ার্ডস, বোঝা যায় যে এই জায়গাতে আমি একটা সেন্টেন্স লিখেছি যেটা অন্য কারোর পক্ষে বোঝাটা একটু মুশকিল হবে, কারণ নিজেই অনেক সময় দেখা যায় নিজের লেখা পড়তে গিয়ে নিজেই বুঝতে পারছি না। ইনএক্সাক্ট ওয়ার্ডস বাই আদার্স হুইচ মে জাস্ট হোয়াট ইউ মিন। যাই হোক, তাহলে আমরা এখানে দেখলাম যে অনেক তিনি খুব সিগনিফিকেন্ট কিছু সাজেশন দিলেন, খুবই ইম্পর্টেন্ট একটি এসে, এবং পুরো এসেটাই কিন্তু একটা এক্সাম্পল অফ গুড স্টাইল, গুড রাইটিং। মানে এই আমরা এই এসেটাকেও যদি খুব ভালো করে যে কেয়ারফুলি যদি আমরা রিড করি, তাহলে দেখবো যে এলে হিল কত সিম্পল একটা স্টাইলে তিনি যে এত ইম্পর্টেন্ট কথাগুলো পরপর বলে গেলেন, এবং তিনি যে বিষয়টা নিয়ে বলছেন এটা কিন্তু অত্যন্ত একটা মানে যে সিরিয়াস একটা টপিক, যে কিভাবে একটা রাইটিংকে ভালো করা যায়, যে একজন রাইটার যখন সে লিখবে তখন সে কোন কোন বিষয়গুলো সম্পর্কে খেয়াল রাখবে। স্বাভাবিকভাবে এটা কিন্তু গুরুগম্ভীর বিষয়, তাই এই বিষয় নিয়ে লিখতে গেলে যে কেউ খুব সিরিয়াস কাইন্ড অফ রাইটিং সে লিখে ফেলবে, যেটা সবার পক্ষে বোঝাটা সম্ভব নয়। কিন্তু এই লেখাটি এমনই একটি লেখা যে কেউ পড়ে কিন্তু এটা বুঝতে পারবে যে তিনি ঠিক কি কথাগুলো বলতে চাইছেন, এবং এত ক্লিয়ারলি তিনি প্রত্যেকটা যে বিষয়গুলোকে তিনি এক্সপ্রেস করছেন, এবং এর থেকে বোঝা যায় যে তার লেখার মধ্যেও কিন্তু একটা, যেটা তিনি বলছেন যে যে
ইন্টেন্সলি ইন্টারেস্টেড ফিল করা, মানে মানে তিনি নিজেও বিষয়টাকে কতটা যে সিরিয়াসলি তিনি ভেবেছেন, সেটা এই লেখাটা থেকে বোঝা যায়। নইলে এত সহজে এরকম একটি বিষয়কে প্রেজেন্ট করা যায় না। আমরা খুব সাধারণ স্বাভাবিক খুবই সিম্পল কোনো টপিকের উপর লিখতে গেলেও দেখা যায় সেই লেখাটিকে অকারণে ভীষণ কমপ্লেক্স করে ফেলি। কিন্তু দেখা যাচ্ছে তিনি এত যে সিরিয়াস একটি বিষয়কে নিয়ে তিনি লিখছেন, অথচ এত সিম্পল ওয়েতে লিখছেন, যেটা মানে মানে এই এসেটাই তার একটা এক্সাম্পল অফ দ্য স্টাইল দ্যাট হি ইজ অ্যাকচুয়ালি ট্রাইং টু টিচ আস। এনিওয়ে, আজকে আমরা এখানে শেষ করছি প্রিন্সিপালস অফ গুড রাইটিং।